তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন থাকছে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। দেখো, ভারতীয় সংবিধানে নাগরিকদের সার্বিক বিকাশের জন্য তৃতীয় অংশে মৌলিক অধিকার এবং দেশের প্রতি দায়িত্ববোধ পালনের জন্য চতুর্থ ক অংশে মৌলিক কর্তব্য সন্নিবেশিত হয়েছে। দেখো, তোমাদের 100 থেকে 120 শব্দের মধ্যে গুছিয়ে লিখতে হবে, তাহলে কম কথায় যাতে ভালো লেখা উপস্থাপন করা যায় সেটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার পার্থক্য প্রথমত কি, মৌলিক অধিকারগুলি বিচারযোগ্য, অর্থাৎ এই অধিকার লঙ্ঘিত হলে নাগরিকরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। অন্যদিকে মৌলিক কর্তব্যগুলি বিচারযোগ্য নয়, এগুলি পালনে ব্যর্থ হলে সরাসরি কোনো আইনি শাস্তি হয় না। দ্বিতীয়ত, মৌলিক অধিকার প্রধানত রাষ্ট্রীয় ক্ষমতার ওপরে এক প্রকার নিয়ন্ত্রণ বা নেতিবাচক নির্দেশ, যা রাষ্ট্রকে নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে বিরত রাখে। কিন্তু মৌলিক কর্তব্য হলো ইতিবাচক নির্দেশ, যা নাগরিকদের দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনে উৎসাহিত করে। তৃতীয়ত হচ্ছে 1950 সালে কার্যকারী হওয়ার মূল সংবিধানের প্রথম থেকে মৌলিক অধিকারের উল্লেখ ছিল, কিন্তু মৌলিক কর্তব্যগুলি মূল সংবিধানে ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সর্দার শরণ সিং কমিটির সুপারিশে এগুলি যুক্ত করা হয়। তারপরে কি চতুর্থত, কিছু মৌলিক অধিকার যেমন জীবনের অধিকার বিদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু মৌলিক কর্তব্যগুলি সম্পূর্ণরূপে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য। উপসংহার, পরিশেষে বলা যায় মৌলিক অধিকার ও কর্তব্য পরস্পরের পরিপূরক। কেবল অধিকার ভোগ নয়, বরং নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের মাধ্যমেই একটি সুস্থ, শৃঙ্খল ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। পরের প্রশ্ন আছে ভারতীয় গণপরিষদ গঠনের একটি সংক্ষিপ্ত বিবরণ। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনায় আসছি। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, প্রথমেই ভূমিকা। স্বাধীন ভারতের জন্য একটি নিজস্ব সংবিধান রচনার উদ্দেশ্যে 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রস্তাব এবং পরিকল্পনা অনুযায়ী ভারতীয় গণপরিষদ গঠিত হয়। এবারে গঠন কাঠামো দেখো। প্রথমত কি, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। এর মধ্যে ব্রিটিশ শাসিত ভারতীয় প্রদেশগুলি থেকে 296 জন এবং দেশীয় রাজ্যগুলি থেকে 93 জন সদস্য আসার কথা ছিল। দ্বিতীয়ত, প্রদেশগুলির প্রতিনিধিরা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ও ভোটাধিকারের ভিত্তিতে প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন। মোটামুটিভাবে প্রতি 10 লক্ষ জনসংখ্যা পিছু একজন প্রতিনিধি নির্বাচিত হন। তৃতীয়ত, আসনগুলিতে প্রধানত 3টি সম্প্রদায়ের মধ্যে ভাগ ছিল, সাধারণ, মুসলিম আর শিখ। অন্যদিকে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা সেখানকার শাসকদের দ্বারা সরাসরি মনোনীত হতেন। চতুর্থ কি বলা হচ্ছে দেখো, 1947 সালে দেশভাগের পর মুসলিম লীগের সদস্যরা গণপরিষদ থেকে বেরিয়ে গেলে এর সদস্য সংখ্যা হ্রাস পেয়ে হয় 299 জন। তারপর দেখো উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এবারে আজকে ক্লাসের শেষ প্রশ্ন, যে ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে লেখো। ভূমিকা। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রকৃত প্রধান এবং শাসন বিভাগের মূল কেন্দ্রবিন্দু। সংবিধানের 74-এর 1 ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে তার কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকে। এবার হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যাবলী দেখো। প্রথমত, মন্ত্রিসভার গঠন ও পরিচালনা। প্রধানমন্ত্রীর পরামর্শই রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রী মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন, তাদের কাজের সমন্বয় সাধন করেন এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। প্রয়োজন বোধে তিনি যে কোনো মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে পারেন। দ্বিতীয়ত, রাষ্ট্রপতির সাথে যোগসূত্র। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে প্রধান যোগসূত্র। সংবিধানের 78 নম্বর ধারা অনুযায়ী মন্ত্রিসভার সমস্ত সিদ্ধান্ত তিনি রাষ্ট্রপতিকে জানান এবং দেশের শাসনতান্ত্রিক ও আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তৃতীয়ত, লোকসভার নেতা।
লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে তিনি পার্লামেন্টের সরকারের নীতি নির্ধারণ করেন। গুরুত্বপূর্ণ বিল পাসের ক্ষেত্রে এবং বিরোধীদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি মুখ্য ভূমিকা নেন। চতুর্থত, জাতির প্রধান মুখপাত্র ও নীতি নির্ধারক। আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করা, বিদেশ নীতি নির্ধারণ করা, নীতি আয়োগের সভাপতিত্ব করা এবং জরুরি পরিস্থিতিতে দেশের জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়া তার অন্যতম কাজ। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করবে। এইভাবে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখলে তবে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবে।